আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রেদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। আগের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। সব মার্কিন পরিকল্পনা ব্যর্থ করার হুঁশিয়ারি দিয়ে হামলা জোরদার করেছে ইরান। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। কূটনীতিকদের সম্মানে ইফতার। ওমানে বাংলাদেশি মালিকানাধীন সবচেয়ে বড় বিপণী বিতান চালু করে তাক লাগিয়ে দিয়েছে আল বারাকা গ্রুপ। বাড়ছে দেশের ইতিবাচক ভাবমূর্তি। এবং হোয়াইট হাউসের ওভাল অফিসে ইন্টার মায়ামি দলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা। অনুষ্ঠানে মধ্যমণি আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগের বক্তব্য থেকে সরে এসে ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরঘাচি বলেছেন তার দেশ এ ব্যাপারে ভীত নয়। যুক্তরাষ্ট্র ইসরায়েল একের পর এক রাজধানী তেহরান সহ ইরান জুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদার করছে। ইরান যুদ্ধের কারণে 52টি ফরাসি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের পরিবহন মন্ত্রী। বিস্তারিত শিহাব খান দিগন্ত রিপোর্টে। যতই দিন গড়াচ্ছে ইরানের হামলার মাত্রা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে সব মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে ইরান। ইসরায়েলের প্রধান ও বৃহত্তম বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। কুয়েতের মার্কিন বিমান ঘাঁটিতেও হামলা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছে তারা। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার সপ্তম দিনে আজ প্রথমবারের মতো B-2 বিমান থেকে বোমা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর ইসরায়েল বলেছে ইরানে তারা দ্বিতীয় ধাপের হামলা শুরু করবে। এরই মধ্যে আগের বক্তব্য থেকে সরে এসে ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম টাইমকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তার কোনো নির্ধারিত সময়সীমা নেই। ইরানে তিনি শুধু লক্ষ্য পূরণ করতে চান। তার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হলো ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। চতুর্থ লক্ষ্য হলো তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারবে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আগারচি বলেছেন তার দেশ এ ব্যাপারে ভীত কিংবা চিন্তিত নয়, বরং তারা মার্কিন স্থল বাহিনীর জন্য অপেক্ষা করছেন। তিনি আরও বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব পরিকল্পনা ব্যর্থ করবেন তারা। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত 1332 জন নিহত হয়েছে। একই সাথে লেবাননে ইসরায়েলের হামলায় 123 জন নিহত হয়েছে। ইরানের হামলায় এখন পর্যন্ত 6 মার্কিন সেনাসহ 12 ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে ইউরোপের দেশগুলো। বাড়ছে দুপক্ষের হতাহতের সংখ্যা। যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবার কথাও জানিয়েছে দুপক্ষই। তবে এই যুদ্ধে জিততে যাচ্ছে ইরান এমন এক ভবিষ্যৎবাণী ঘুরপাক খাচ্ছে আলোচনায়। দেখে আসি মুইন তাজদিদের রিপোর্টে। ইরানের কাছে যুদ্ধে হেরে যেতে পারে যুক্তরাষ্ট্র, এমনই ভবিষ্যৎবাণী করেছিলেন চীনা বংশোদ্ভূত কানাডিয়ান অধ্যাপক গুইচিং জিয়াং। যদিও তার ভবিষ্যৎবাণী অনেকটাই মিলে গেছে। 2 বছর আগের বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওটিতে জিয়াং 3টি বড় পূর্বাভাস দেন। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরতে পারেন। দ্বিতীয়ত, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে পারে। তৃতীয়ত, সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি প্রতিকূল হয়ে শেষ পর্যন্ত পরাজয়ের মুখে পড়তে পারে। ভিডিওটিতে নতুন করে ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেই অনেকেই জিয়াংকে নস্ট্রাডেমস বলছে।
তুলনা করা হচ্ছে 1600 শতকের বিখ্যাত ফরাসি জ্যোতিষী নস্ট্রাডেমুসের সঙ্গে। ইতিহাসের উদাহরণ টেনে জিয়াং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান আক্রমণকে প্রাচীন গ্রিসের সিসিলির সঙ্গে তুলনা করেন। সেই অভিযানে এথেন্স থেকে বিশাল এক সামরিক বাহিনী সিসিলিতে পাঠানো হয়েছিল। শুরুতেই শক্তিশালী অভিযান হলেও শেষ পর্যন্ত তা বড় ধরনের বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়। জিয়াংয়ের মতে ইরানের ভৌগোলিক অবস্থান ও বিশাল জনসংখ্যা দেশটিতে দীর্ঘমেয়াদী সামরিক দখলদারিত্ব অত্যন্ত কঠিন করে তুলতে পারে। বিশেষ করে পাহাড়ি ভূখণ্ড, দীর্ঘ সরবরাহ লাইন এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ, এই তিনটি বিষয় প্রাথমিক সামরিক সাফল্যকে দ্রুত কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে পারে। মুইন তাসদিদ, চ্যানেল আই। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আটকে পড়া প্রবাসী ও ভিজিট ভিসাধারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে কুয়েত সরকার। দেশটিতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের ভিসার মেয়াদ 1 মাস বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দেশে আটকে থাকা প্রবাসীদের জন্য অতিরিক্ত 3 মাস সময় দিয়েছে কর্তৃপক্ষ। এতে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মাঝে। কুয়েত থেকে জিশান মাহমুদের তথ্য ছবিতে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে ভ্রমণ ও যাতায়াতে। ফ্লাইট বন্ধ থাকায় অনেক প্রবাসী সময় মতো কুয়েতে ফিরতে পারেননি। আবার অনেক ভিজিট ভিসাধারীও নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারছেন না। এই পরিস্থিতি বিবেচনায় বর্তমানে কুয়েতে অবস্থান করা সব ভিজিট ভিসাধারীর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে 1 মাস বাড়ানো হবে। এজন্য কোনো আবেদন করা বা ইমিগ্রেশন অফিসে যাওয়ার প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে ইলেকট্রনিকভাবে এবং এই সময়ের জন্য কোনো জরিমানা বা অতিরিক্ত ফি নেওয়া হবে না। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে কুয়েতের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণে কিন্তু যারা ট্যুরিস্ট ভিসায় কুয়েতে আছেন তারা কিন্তু বাংলাদেশে যেতে পারছেন না, এবং বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু কুয়েতে আসতে পারছেন না। এই সমস্যা সমাধানের জন্য কুয়েত সরকার একটি পদক্ষেপ নিয়েছেন, যা প্রশংসা দাবিদার। তারা যারা কুয়েতে আছেন তাদের জন্য ভিজিট ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়ে দিয়েছেন, এবং যারা বাংলাদেশে আছেন তাদের জন্য 3 মাস বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে যারা কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ফিরতে পারেননি তাদের জন্য 3 মাসের অতিরিক্ত অনুপস্থিতি অনুমতি দেওয়া হয়েছে। এই সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। ফ্লাইট বন্ধ থাকার কারণে যারা আসতে পারছেন না তারা, যাদের যদি আকামার মেয়াদ থাকে, আরও 3 মাস বেশি থাকতে পারবেন। আর যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হয়ে আসছে, আপনারা দ্রুত আপনাদের নিয়োগকর্তার সাথে বা কপিলের সাথে যোগাযোগ করে আকামাটা রিনিউ করে নেয়ার অনুরোধ করছি। এয়ারলাইনগুলো তারা তাদের প্যাসেঞ্জার যারা 6 মাসের অতিরিক্ত হয়েছে তাদের টিকিটের মেয়াদ বাড়াবে কিনা এটা নিয়ে আমরা এখন সন্দিহানে আছি। তো আমাদের অনুরোধ থাকবে এয়ারলাইনগুলো যাতে তাদের টিকিটের মেয়াদগুলো বাড়িয়ে দেওয়া হয়, এবং দূতাবাসের কাছে অনুরোধ থাকবে তারা যেন একটা বিশেষ ফ্লাইটের পরিচালনার ব্যবস্থা করে দেয়। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে কুয়েত সরকার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারে তিনি বলেন, দেশে সর্বস্তরের দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ নেবে তার সরকার। চকর বারিথার রিপোর্ট। মাহে রমজানের 16তম দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার। আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময়ের পর এক পাশে স্ত্রী এবং আরেক পাশে কন্যাকে নিয়ে ইফতারের টেবিলে বসেন তিনি। ইফতারের আগে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্ব দেয় তার সরকার। The people of Bangladesh have recently delivered a decisive election victory to the Bangladesh Nationalist Party, entrusting our government with a clear democratic mandate. We accept this responsibility with humility and determination. This victory is not for our party alone. It is a victory for democratic principles, constitutional governance, and the collective aspiration of our citizens. Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms, and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression, and fostering a culture of
tolerance. প্রধানমন্ত্রী আশা করেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। We seek deeper engagement with the international community through partnerships rooted in expanded trade and investment, technology transfer, cultural and education exchanges, and stronger people-to-people ties. We believe prosperity today is built through cooperation and connectivity, not isolation. প্রধানমন্ত্রীর টেবিলে বসে একসঙ্গে ইফতার করেন ভারত ও পাকিস্তানের হাই কমিশনার এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জাপান সরাসরি বিমান চালু, রেমিটেন্সের উপর প্রণোদনা বাড়ানো, প্রবাসীদের জাপান প্রবেশে সহজীকরণ সহ নতুন সরকারের কাছে বেশ কিছু দাবি জানিয়েছেন জাপান প্রবাসীরা। তারা জানিয়েছেন এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা সুযোগ পেয়েছেন ভোটাধিকার প্রয়োগের, তাই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশাও অনেক। প্রবাসীদের সেসব প্রত্যাশার কথা জাপান থেকে জানাচ্ছেন আব্দুল্লাহ মামুন। দীর্ঘ সময়ের সহিংসতা, অস্থিরতা, অনিশ্চয়তা পেরিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। এবারে নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা সুযোগ পেয়েছেন ভোটাধিকার প্রয়োগের, তাই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। বর্তমানে জাপানে 40,000 বাংলাদেশি বসবাস করছেন, যা 2026 সালের শেষের দিকে দাঁড়াবে প্রায় 60,000-এর কাছাকাছি। সরাসরি কোনো ফ্লাইট না থাকায় পরিবার নিয়ে যাতায়াত যেমন ভোগান্তিতে পড়তে হয়, তেমনি ব্যবসায়ীরাও বাংলাদেশে যাওয়াকে বিরক্তির চোখে দেখছে। প্রবাসীদের বিনিয়োগ, তাদের দেশে তাদের যে মেধা আছে, তাদের যে প্রযুক্তি আছে, তাদের যে জ্ঞান, তাদের দক্ষতা আছে, সেটি যাতে তারা দেশে কাজে লাগাতে পারে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন আমাদের বাংলাদেশের সাথে যাতায়াত ব্যবস্থাটা। বাংলাদেশ থেকে যে ভাই বোনেরা বিদেশে আসতে চায় তারা যাতে খুব অল্প খরচের মধ্যে বিদেশে আসতে পারে এ ব্যাপারে নিশ্চিত করা। একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা, এতে করে বাংলাদেশে যেমন বেকারত্বের হার কমবে, প্রবাসী বাড়বে, রেমিটেন্সের প্রবাহ বাড়বে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। যদি আমরা ডাইরেক্ট ফ্লাইটটা থাকতো তাহলে আমরা সরাসরি এখান থেকে বেশি জাপানিজ পাঠাতে পারতাম, তারা বেশি বেশি রিক্রুট করে নিয়ে আসতো। প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়াতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংস্কারেরও পরামর্শ দেন প্রবাসীরা। বাংলাদেশের উন্নয়নে রেমিটেন্স পাঠাতে অঙ্গীকারবদ্ধ জাপান প্রবাসীরা। বিনিময়ে একটি সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যাশা। আব্দুল্লাহ মামুন, চ্যানেল আই, টোকিও। ওমানে বাংলাদেশি মালিকানাধীন সবচেয়ে বড় বিপণী বিতান চালু করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে আল বারাকা গ্রুপ। ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় 350 কিলোমিটার দূরে আল আশকা এলাকায় আল বারাকা হাইপার মার্কেট নামে বড় একটি দেশীয় প্রতিষ্ঠান চালু করে দেশের ইতিবাচক ইমেজ বৃদ্ধি করেছেন স্থানীয় ওমানি নাগরিক সহ বিশ্বের নানান দেশের প্রবাসীদের মাঝে। এমন উদ্যোগে স্বাগত জানিয়েছে ওমান সরকার। ওমান থেকে হাশিম চৌধুরীর পাঠানো তথ্য ভিডিওতে সৈকত দেবনাথের রিপোর্ট। দেশ থেকে হাজার মাইল দূরে এভাবে ঢোলার বাঁশির সুর জানান দিচ্ছেন বাংলাদেশি প্রতিষ্ঠানের যাত্রার। ওমানের সবচেয়ে বড় বিপণী বিতান কোম্পানি আল বারাকা গ্রুপের 13টি প্রতিষ্ঠানের মাঝে নবম হাইপার মার্কেট আল আশকারায় আল বারাকা হাইপার মার্কেটের যাত্রা শুরু হয়েছে। স্থানীয় স্পন্সর ইউনিস খামিশ আল বেরাজদি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি। ওমানে মানব সম্পদ মন্ত্রণালয়ের আল শারকিয়া অঞ্চলের ডিরেক্টর জেনারেল শেখ মুসা আল খারসি ও স্থানীয় ওমান সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং নানা পেশার প্রবাসীদের নিয়ে আল বারাকা হাইপার মার্কেটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু ইউসুফ। ونقدم لهم كل احتياجاتهم اللي يحتاجوها. الفرع من هايبر ماركت واسع مثل ما شفنا. বিদেশে বসে দেশীয় উৎপাদিত পোশাক পেয়ে মালিক পক্ষকে ধন্যবাদ দেন তারা। এখানে বাংলাদেশে সবকিছু পাওয়া যায়, ভাইয়েরা অনেক হেল্প করে, ওই সবকিছু মিলে আমাদের আসলে এটা আনন্দের বিষয় এখানে আসাটা। আমরা অনেক আনন্দিত, আমাদের অনেক দিনের প্রত্যাশা এরকম একটা বড় সুপার মার্কেট হবে বাঙালির অধীনে। প্রায় 3,09,000 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে ওমানের প্রতিটি জেলা শহরে বাংলাদেশি মালিকানাধীন আল বারাকা গ্রুপ সম্প্রসারিত করার ব্রত নিয়ে এগুচ্ছে এই প্রতিষ্ঠানটি। সুলভ মূল্যে প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থান। এটা আল বারাকা হাইপার মার্কেটের নবম ব্রাঞ্চ এবং আল বারাকা গ্রুপের 13তম ব্রাঞ্চ। আর আমি আমাদের সমস্ত প্রবাসী ভাইদের জন্য বলবো, আমাদের একমাত্র লক্ষ্য হলো আমরা সুলভ মূল্যে আমাদের সেবা যাতে প্রবাসীদের
দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এমন উদ্যোগে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন প্রবাসীরা। সৈকত দেবনাথ, চ্যানেল আই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সর্বশেষ MLS চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দিয়েছেন। অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। গত মৌসুমে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসকে হারিয়ে MLS কাপ জেতে মায়ামি। সেই জয়ের স্বীকৃতি হিসেবে এই সংবর্ধনার আয়োজন করা হয়। দলের কোচ হাভিয়ের মাস্টেরানো এবং তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পলো ছিলেন অনুষ্ঠানে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হওয়ায় ইন্টার মায়ামির পক্ষ থেকে ট্রাম্পকে 47 নম্বর লেখা একটি গোলাপি জার্সি ও ফুটবল উপহার দেওয়া হয়। Pele was pretty good. Who's better, him or Pele? Messi. I agree. I think he is. But he was pretty good, right? Pele was pretty good. That was. Or welcome to the White House, Lionel Messi. Lionel Messi is. My son said, "Dad, you know who's going to be there today?" I said, "No. I got a lot of things going on." He said, "Messi." I said, "Really?" He's a big fan. He's a big fan of yours. He thinks you're just a great person, and I think you got to meet a little while. So he's a big soccer fan, but he's a tremendous fan of yours, and a gentleman named Ronaldo. Made, which hopefully will have a rightful place in the Oval Office, in dedication of you, dedicated for our championship. That's for you, Mr. President. Thank you very much. Thank you. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিয়েছেন। নানাভাবে বিতর্কিত ক্রিস্টি নোয়েমকে দ্য শিল্ড অব দ্য আমেরিকানস নামে নতুন আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নোয়েমের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের সিনেটর মার্কওয়েন মুলিনকে। সোশ্যাল ট্রুথে ট্রাম্প জানান মুলিন 31 মার্চ দায়িত্ব গ্রহণ করবেন। মীর আমিরুল আলমের রিপোর্টে। মিনিয়াপোলিস শহরে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে 2 মার্কিন নাগরিকের মৃত্যুসহ বিভিন্ন ঘটনায় বিতর্কিত ছিলেন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোয়েম। $22 কোটি বিজ্ঞাপন চুক্তি নিয়েও আইন প্রণেতাদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ওই বিজ্ঞাপন প্রচারণায় তিনি অনুমোদন দেননি। নানা আলোচনা সমালোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করলেন। ক্রিস্টি নোয়েম ট্রাম্পের মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত সদস্যদের একজন হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিবাসীদের তীব্র আক্রমণ করে পোস্ট দিতেন তিনি। চলতি সপ্তাহে কংগ্রেসের শুনানিতে ডেমোক্র্যাট এবং কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা ক্রিস্টি নোয়েমের অভিবাসন আইন প্রয়োগের পদ্ধতি ও তার দপ্তর পরিচালনার ধরন নিয়ে সমালোচনা করেন। বিশেষ করে $22 কোটি ওই বিজ্ঞাপনী প্রচারণা অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রচারণায় নোয়েমকে ব্যাপকভাবে উপস্থাপন করা হয়েছিল এবং স্বাভাবিক দরপত্রের প্রক্রিয়া ছাড়াই রিপাবলিকান দল ঘেঁষা 2টি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া হয়েছিল। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান নোয়েমের জায়গায় এখন মার্কওয়েন মুলিনকে নিয়োগ দেওয়া হবে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। নিউ ইয়র্কের জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান শারনাজ গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রমজানে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট জনেরা ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার এবং স্টেট সিনেটর জন লু। এছাড়াও ছিলেন অনুষ্ঠানের আয়োজক ও বাংলাদেশ সোসাইটি বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান শাহনেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সকলকে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান। পরে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। যুক্তরাজ্যের ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদে পবিত্র রমজান উপলক্ষে গণ ইফতার এবং দোয়া মাহফিল হয়েছে। 2000-এরও বেশি মুসল্লি ও দূর দূরান্ত থেকে আসা অতিথিদের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে ওঠে। প্রধান অতিথি ম্যানচেস্টারের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জোবায়েদ হাসান এমন সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। মসজিদ কমিটির চেয়ারম্যান আব্দুল করিম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
10 মিলিয়ন পাউন্ড ব্যয়ে প্রবাসীদের উদ্যোগে সিলেটের বালাগঞ্জের ওমরপুর ইউনিয়নে হচ্ছে 250 শয্যার আধুনিক এনআরবি হাসপাতাল। 2028 সালের মধ্যে চালু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে হাসপাতালের কার্যক্রম। মানবিক এ উদ্যোগের বিষয়ে অবহিত করতে ইস্ট লন্ডনের একটি হলে ডোনার মিটিং ও ইফতার মাহফিল হয়েছে। ডোনার মিটিংয়ে ইউকে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন হাসপাতালের সিইও, ট্রাস্টি এবং প্রকৌশলীরা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী ব্যবসায়ী, কাউন্সিলর, রাজনীতিবিদ ও সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। আয়োজনে হাসপাতালের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। হাসপাতালের প্রতিষ্ঠাতা লুৎফুর রহমান বলেন, এটি হবে সর্বাধুনিক একটি হাসপাতাল। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আগের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। সব মার্কিন পরিকল্পনা ব্যর্থ করার হুঁশিয়ারি দিয়ে হামলা জোরদার করেছে ইরান। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। কূটনীতিকদের সম্মানে ইফতার। ওমানে বাংলাদেশি মালিকানাধীন সবচেয়ে বড় বিপণী বিতান চালু করে তাক লাগিয়ে দিয়েছে আল বারাকা গ্রুপ। বাড়ছে দেশের ইতিবাচক ভাবমূর্তি। এবং হোয়াইট হাউসের ওভাল অফিসে ইন্টার মায়ামি দলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা। অনুষ্ঠানের মধ্যমণি আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদে। সবাইকে ধন্যবাদ।